ইনফরমেশনে আজ কিছু ইনফরমেশন দেব। আমি দেবারতী রয়েছি আপনাদের সঙ্গে। আচ্ছা, আপনাদের তো নিজস্ব কিছু অ্যাসেসমেন্ট রয়েছে। এই রকম একটা ম্যাসিভ জয় গেরুয়া শিবিরের কি কারণে হতে পারে, কি মনে হচ্ছে আপনাদের? হ্যাঁ, ডেফিনেটলি কিছু ফ্যাক্টরস রয়েছে। 1, 2, 3, 4 করে যদি বলতে বসি এই ভিডিও দীর্ঘায়িত হবে। আপনাদের অ্যাসেসমেন্ট সেটাও ভীষণ গুরুত্বপূর্ণ এই কারণ জনতা জনার্দন, আপনি, আমরা ভোট দিয়েছি। আমরা ভোট দিয়ে একটা পরিবর্তন করেছি এবং যেটাকে বিজেপি বলছে যে আসল পরিবর্তন। এবার 5টা বছর থাকবে এই সরকার ক্ষমতায়। দেখব আমরা যে এই আসল পরিবর্তনের অর্থ আসলে কি 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 ছিল আর কি হতে চলেছে। কিছু জিনিস আমার মনে হয়েছে, কিছু পয়েন্টস আমার মনে হয়েছে যেগুলো একটু আপনাদের সঙ্গে শেয়ার করি, যে এই কারণগুলো থাকতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ম্যাসিভ ডিফিটের পেছনে। এই রকম ম্যান্ডেট পশ্চিমবঙ্গের রাজনীতির ইতিহাসে কংগ্রেস সরকার, যুক্তফ্রন্ট সরকার, বাম সরকার, এত বছর বামেদের ক্ষমতায় থাকা, 34টা বছর। মমতা বন্দ্যোপাধ্যায় মাঝে মাঝেই বলেছেন, যখন উনি বিরোধী নেত্রী সে সময় বলেছেন, যখন উনি ক্ষমতায় সে সময়ও বলেছেন যে একটা জগদ্দল পাথরকে সরানো গেছে। এবং এই জগদ্দল পাথরটাকে সরাতে গিয়ে যে সমাজের যে স্তরের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিলেন, আজ 15টা বছর উনি যখন ক্ষমতায়, সেই সময় দাঁড়িয়ে ওনারা কি একই রকমভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে ছিলেন? আমরা যদি 15টা বছর পিছিয়ে যাই, মানে ধরুন সিঙ্গুর আন্দোলন, নেতাই, নন্দীগ্রাম, একটার পর একটা এমন কিছু কোটানকোট ভুল বামেদের দ্বারা হয়েছিল যেটার আত্মশুদ্ধির জায়গা বামেরা ফিরে পায়নি। আজকে তো ডেফিনেটলি কথা হবে কেন মমতা বন্দ্যোপাধ্যায়কেও সরে যেতে হলো। এইরকম একজন তুখোর দুধে রাজনীতিক হবার পরেও উনি কি মানুষের পালস বুঝলেন না? যেটা বারবার বলা হয়েছে এর আগে যে মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের নেত্রী, জননেত্রী, তাহলে সেই জনতার নেত্রী জনতার পালস বুঝতে কোথায় পারলেন না, কোথায় ভুল করলেন? আজ তো সেগুলো নিয়ে কাটাছাড়া হবেই। বিজেপির জয়ের কারণ পরে আসছি, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের বিদায়ের কারণ নিয়ে যদি কিছু কথা বলা যায় তাহলে অনেকগুলো পয়েন্ট তো আসে। আইপ্যাক, অত্যধিক আইপ্যাক নির্ভরতা। আইপ্যাক এমন একটা সংস্থা যারা ভোট কুশলী হিসেবে কাজ করেছে, সাফল্য পেয়েছেন নরেন্দ্র মোদী। এখন তো বলা হচ্ছে যে টিভিকে বিজয় থালাপতি, তার সঙ্গেও এই আইপ্যাক সমানভাবে কাজ করেছে, যদিও অন্য নামে। সেখানে আইপ্যাকের যিনি একেবারে মাথায় একটা সময় ছিলেন প্রশান্ত কিশোর, যিনি আলাদাভাবে বিহারের রাজনীতিতে প্রবেশ করলেন, আলাদা দল গড়লেন, সেটা আলাদা প্রসঙ্গ, কিন্তু প্রশান্ত কিশোরের মাথাটা এক্ষেত্রে ছিল। মমতা বন্দ্যোপাধ্যায় যখন তৃণমূল কংগ্রেসকে একেবারে ওই গ্রাসরুট থেকে এই জায়গায় নিয়ে আসছেন, সেই সময় কিন্তু আইপ্যাকের একটা দারুণ ভূমিকা আমরা দেখেছি। কিন্তু এটার পেছনে কি মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন? মমতা বন্দ্যোপাধ্যায়কে এইভাবে কর্পোরেট কালচারে রাজনীতি করাটাকে পছন্দ করেন? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উত্থান এখান থেকে। 2011 পরবর্তী সময়ে মমতা বন্দ্যোপাধ্যায় জননেত্রী, বিরোধী নেত্রী, গ্রাসরুট লেভেলের নেত্রী, দীর্ঘদিন ধরে রাজনীতি করে আসা, দীর্ঘদিন ধরে পোড় খাওয়া, লাথি খাওয়া, মার খাওয়া, সেই জায়গা থেকে উঠে এসে যখন ক্ষমতার অলিন্দে প্রবেশ করছেন, মসনদে প্রবেশ করছেন, ঠিক সেই সময় দাঁড়িয়ে ওনার মনে হতে পারে, ভুল ঠিক আপনারা বিচার করবেন, ওনার মনে হতে পারে যে আমি যতটা ক্ষমতা নিয়ে, আমি যতটা স্বাচ্ছন্দ্য নিয়ে আজকে এখানে রয়েছি, আমার পরিবারও সেই জায়গায় আসুক। তো সেখান থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হাত ধরে টেনে রাজনীতির অলিন্দে প্রবেশ করানো মমতা বন্দ্যোপাধ্যায়ের কি ভুল ছিল? আজকে সেই প্রশ্ন কেন উঠছে? কারণ গ্রামীণ বাংলা মমতা বন্দ্যোপাধ্যায়ের কঠোর লড়াইটাকে দেখেছে, সেটাকে স্যালুট করেছে। বাম বিরোধিতার জায়গাগুলো আমি আবার বলছি আজকে আলোচনার বিষয় নয়, কিন্তু হয়েছে। সেই জায়গাটায় দাঁড়িয়ে একটা বিরোধী মুখ হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় একজন মহিলা হিসেবে যে জায়গায় নিজেকে নিয়ে গিয়েছেন, যে উত্তরণ হয়েছে, সেখান থেকে মানুষ পছন্দ করেছে। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার ব্যাকগ্রাউন্ড কি? তিনি শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো। এটাই রাজনীতিক হওয়ার জন্য যথেষ্ট কি? বোধহয় নয়। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের পরবর্তী প্রজন্ম অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায় বুঝতে পেরেছিলেন তৃণমূল কংগ্রেস দলটাকে যুগের সঙ্গে তাল মিলিয়ে কর্পোরেট করতে হবে, কর্পোরেট কালচারে রাজনীতি করতে হবে। তাই আইপ্যাককে নিয়ে আসা। আর আইপ্যাককে নিয়ে আসার পরবর্তী ক্ষেত্রে আমরা একের পর এক সাফল্য দেখেছি। বিধানসভা ভোট, পঞ্চায়েত ভোট, পুরসভার ভোট, লোকসভার ভোট, একটার পর একটা ভোট দেখেছি আমরা।
কিন্তু সেই আইপ্যাক বোধহয় এবার মুখ থুবড়ে পড়লো, সেই আইপ্যাক নির্ভরতা বোধহয় মুখ থুবড়ে পড়লো। কারণ আইপ্যাকের ডিরেক্টর, তাকে অ্যারেস্ট করা, আইপ্যাকের শীর্ষকর্তা, তাকে অ্যারেস্ট করা, আইপ্যাকের অফিসে হঠাৎ করে ইডির ঢুকে পড়া, তল্লাশি চালানো, মমতা বন্দ্যোপাধ্যায় সেই সবুজ ফাইল নিয়ে বেরিয়ে আসা, সেই ছবি তো আপনারা নিশ্চয়ই বলেননি। এগুলো কোথাও বুমেরাং হয়ে গেল বলে অনেকে মনে করছে। তোষণের রাজনীতি, একটা নির্দিষ্ট কমিউনিটি, তাকে মমতা বন্দ্যোপাধ্যায় তোষণ করে গেলেন। এবার কথা হচ্ছে যে এই তোষণের রাজনীতি একা মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন না, বামেরা যে সময় ক্ষমতায়, অভিযোগ তো তাদের বিরুদ্ধে উঠেছে যে সংখ্যালঘু সম্প্রদায়কে তোষণ করে গিয়েছে বামেরা একটা বড় ভোট ব্যাংকের জন্য। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বলেছেন একাধিকবার 27 to 30% মুসলিম কমিউনিটির ভোট, যেটা ওনাকে বারবার মসনদে ফিরিয়েছে। আর ঠিক এখানে কি হলো বলুন তো, এসআইআর পরবর্তী সময়ে এই কমিউনিটির একটা বড় অংশের মানুষ বাদ পড়লেন, আর সরাসরি সেটার প্রভাব পড়লো ভোট ব্যাংকে। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই 27 to 30% ভোট ব্যাংক আজকে এসআইআর এর কারণে দূরে চলে গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে। হতে পারে এটা আরেকটা কারণ। আরো একটা বিষয় যেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের হারের পেছনে কাজ করেছে বলে আমার মনে হয়, মানে এটা আমার একদম ব্যক্তিগত ধারণা, আপনারা সহমত নাই পোষণ করতে পারেন বা করতেও পারেন, সেটা হচ্ছে যে প্রতিষ্ঠান বিরোধিতা। বাম আমলে আমরা দেখেছি ওই সিঙ্গুর পরবর্তী সময় একের পর এক ভুল বামেদের দ্বারা হয়েছিল, কোটানকোট আবার বলবো। তো সেখানে যে প্রতিষ্ঠান বিরোধিতাটা তৈরি হয়েছিল সেটাকে এনক্যাশ করতে পেরেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এখানেও মমতা বন্দ্যোপাধ্যায়ের 15 বছরের এই দীর্ঘ সরকার গড়ে থাকা যে সময়কালটা, সেই সময়েও কিন্তু এইরকম মারাত্মক কিছু প্রতিষ্ঠান বিরোধিতা ছিল। তো আপনারা দেখেছেন, আপনারা জানেন। দুর্নীতির কথা আমি আর নতুন করে বলবো না, যে অভিযোগ উঠেছে সরকারি এমন কোনো দপ্তর ছিল না যেখানে সরাসরি দুর্নীতি নিয়ে অভিযোগ ওঠেনি। কিন্তু দেখুন, একটা সরকার, মানে এখানে আমার আবার সত্যজিৎ রায়ের প্রসঙ্গ টানতে ইচ্ছে করে, যে শাসকের ধর্ম হচ্ছে সবার আগে শিক্ষায় আঘাত করা। তাহলে জনতা প্রশ্ন করবে না, আপনার পেটে যদি বা মগজে যদি বিদ্যে না থাকে, আমি তো প্রশ্ন করবো না, আপনিও তো প্রশ্ন করবেন না, আপনি ভাতায় খুশি হবেন, আপনার মেধার প্রয়োজন হবে না। আর খুব স্বাভাবিকভাবে শিক্ষায় আঘাত করতে পারে যে শাসক, সে একেবারে সমাজের শিকড়টাকে মুড়িয়ে দিতে পারে। 26,000 শিক্ষকের চাকরি চলে যাওয়া, 26,000 শিক্ষকের পরিবারে যদি 2 থেকে 3 জন করে লোক থাকে, ক্যালকুলেট করুন কতজনের পেটে সরাসরি লাথি মারা হয়েছিল ওই ঘটনায়। এবং এছাড়া প্রতিটা ক্ষেত্রে, যে কথা বলছিলাম, প্রতিটা ক্ষেত্রে এই অভিযোগ উঠেছে যে সরকারি দপ্তরে একাধিক দপ্তর, সেখানে দুর্নীতি হয়েছে। সেই প্রতিষ্ঠান বিরোধিতা, সেই সরাসরি ক্ষোভ, সেই রাগ, সেই বঞ্চনা, যার এফেক্ট ব্যালট বক্সে পড়লো, ইভিএমে পড়লো বলা ভালো। এইরকম একাধিক ঘটনা, একাধিক কারণ তো রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় যে মাটি তৈরি করে ক্ষমতায় এসেছিলেন, সেটা হচ্ছে কৃষকের স্বার্থ রক্ষা করার মাটি। উনি সিঙ্গুর থেকে টাটারা চলে গেল, কারখানা হলো না। এবার এটা নিয়ে তো অনেক বিতর্ক হয়েছে যে উর্বর মাটিতে মোটেই শিল্প হয়নি, অনুর্বর মাটিতেই শিল্প হয়েছে। আবার কেউ বলেছেন না, তা তো নয়, ওই অনুর্বর মাটির কথা যেটা বলা হচ্ছে তার মধ্যে কিছু উর্বর মাটি ঢুকে গেছিল। মমতা বন্দ্যোপাধ্যায় মোট কথা কৃষকের স্বার্থ, অর্থাৎ যারা সমাজের একেবারে নিচের স্তরের মানুষ, শ্রমিক বলুন, মজদুর বলুন, কৃষক বলুন, এদের কথা সামনে রেখে এলেন ক্ষমতায়, যেটা এতদিন বামেরা করেছে। এবং সেইখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায় এরকম একটা ন্যারেটিভ তৈরি করে ফেললেন যে আমার থেকে বড় বামপন্থী আর কেউ নেই। তার দলের যারা কর্মী সমর্থক, যাদেরকে উনি সৈনিক বলে এসছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় সৈনিক বলে এসছেন, তারাও এটা বিশ্বাস করতে শুরু করেছেন যে হ্যাঁ, ওনার থেকে বড় বামপন্থী কেউ নেই। এটা হতেই পারে, কারণ এটা একটা ইজমের ব্যাপার। উনি মানতেই পারেন, বামপন্থায় বিশ্বাস রাখতেই পারেন, করেন উনি ডানপন্থী রাজনীতি, কিন্তু বামপন্থায় উনি বিশ্বাস রাখতে পারেন, এটা নিয়েও বলার কিছু নেই। কিন্তু কথা হচ্ছে যে কৃষকের স্বার্থ রক্ষা করে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় এলেন, সেই কৃষকের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় কি করলেন। তৃণমূলের যারা সমর্থক এই মুহূর্তে এই অনুষ্ঠান দেখছেন, তারা আমি জানি এক এক করে হয়তো কমেন্ট বক্সে লিখে ফেলবেন যে এই করেছেন, হতে পারে, কিন্তু শিল্প তো লাগবে। শিল্প কোথায়? ভারী শিল্প,
বিরোধীরা অভিযোগ কি করেছে না, চপ শিল্পের আর বোমা শিল্পের বাইরে এই রাজ্যে কোনো শিল্প হয়নি। আমি এই বিরোধিতার কথাগুলোয় গেলাম না। আমি সত্যিই জানতে চাইছি আজকে চলে যাওয়া সরকারটার কাছে যে কটা ভারী শিল্প পশ্চিমবাংলা পেল। যে কারখানাগুলো বাম আমলে বন্ধ হচ্ছিল, শুরু হয়েছিল, সেই জার্নিটা মমতা বন্দ্যোপাধ্যায় আসার পরে সেই জার্নিটা আরও বেড়েছে, এমনটা তো বলে এসেছেন যারা রাজনীতিটা করেন, যারা অর্থনৈতিক বিশেষজ্ঞ, তারা তো এই কথা বলেন যে পশ্চিমবঙ্গের আজকে জিডিপি কোথায় গিয়ে দাঁড়িয়েছে। গোটা ভারতের সঙ্গে যদি তুল্যমূল্য বিচার করতে হয় তাহলে আজকে পশ্চিমবঙ্গের অর্থনীতি কোথায় গিয়ে দাঁড়িয়েছে। যাই হোক, সেগুলো অনেক বড় বড় অনেক কঠিন কথা, এই মুহূর্তে সেগুলো আর বলছি না। কিন্তু হ্যাঁ, আমার তো শিল্প লাগবে, শিল্প হলে তো কর্মসংস্থান হবে, তাহলে তো আমার আর রাজ্যে পরিযায়ী শ্রমিক হবে না। 100 দিনের কাজে বাংলা 1 নম্বরে, সেটা কি খুব গর্বের কথা? এখন তাহলে কি দাঁড়ালো বিষয়টা? পরিযায়ী শ্রমিক বাড়ছে, মেধা যেটুকু আছে বাংলায় চলে যাচ্ছে বাইরে, আর ভাতা দিয়ে চলছে রাজ্যটা। আমার কথা নয়, বিরোধীরা বারবার এই অভিযোগ করেছেন যে দেখুন, নির্বাচন কমিশনের ভূমিকা এখানে দাঁড়িয়ে সেটা কেউ অস্বীকার করতে পারবে না। আমি ঠিক ভুল খারাপ ভালো এইসবে যাচ্ছি না, কিন্তু এটা তো ঠিক যে কমিশন এবারে যে পদক্ষেপগুলো নিয়েছে ইলেকশনকে সামনে রেখে, নজিরবিহীন। এক কথায় হ্যাটস অফ টু কমিশন। 90 to 90% অ্যাবাভ ভোট দুটো ফেজে পশ্চিমবাংলা শেষ কবে দেখেছে আমি জানি না, আমার অভিজ্ঞতায় ধরা পড়েনি। আপনারা যদি বলতে পারেন ডেফিনেটলি কমেন্ট করে জানাতে পারেন। হিংসা ছাড়া নির্বাচন সেটাও দেখিনি আমরা। মানে আমরা যতদিন, ধরুন আমাদের জেনারেশন যতদিন ধরে ভোট দেখছি, আমরা কি দেখেছি কোনো মায়ের কোল খালি ছাড়া কোনো নির্বাচন হয়ে গেল? দেখিনি। কমিশন কিছু পদক্ষেপ নিয়েছিল, আপনাদের মনে থাকবে, অবজারভার নিয়োগ, সিসিটিভিতে মুড়ে ফেলা, ভোটার কেন্দ্র তো বটেই, যে ভোট দান যেখানে হচ্ছে সেই বুথগুলো, অবজারভার নিয়োগ। আমরা দেখলাম ডায়মন্ড হারবার মডেল, অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেই ডায়মন্ড হারবার মডেল তো এক কথায় ভেঙে চুরে গেল। ফলতায় তো নির্বাচন হলোই না, সেটা তো 21শে মে হওয়ার কথা। জানি না সেটা আর কি ভবিষ্যৎ হবে, সেটা সময় বলবে। কিন্তু এই কিছু কড়া পদক্ষেপ কমিশনের, সেটা তৃণমূল কংগ্রেসের কাছে খানিকটা হলেও মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে বলেও অনেকে মনে করছেন। আর কফিনের শেষ পেরেকটা কি পোতা হয়েছে বলুন তো? ঠিক ধরেছেন, এসআইআর। এই এসআইআরে যে 27 লক্ষ নাম বাদ গেল, সেই নাম বাদ যাওয়ার সরাসরি এফেক্ট তৃণমূল কংগ্রেসের ভোট ব্যাংকে পড়েছে। রাজনৈতিক মহলের একটা বিরাট অংশ এটাই মনে করে। যখন বিভিন্ন নিউজ চ্যানেলে দেখছি মমতা বন্দ্যোপাধ্যায়ের ওই বক্তব্য যে ষড়যন্ত্র করা হয়েছে হারিয়ে দেওয়ার পেছনে, এবং ওনার বডি ল্যাঙ্গুয়েজ আমার খারাপ লাগছিল। আমি এটা বলছি না, বা এটা বলা সাজেও না যে উনি ঠিক করেছেন বা উনি ভুল করেছেন, কিন্তু সত্যি কথাই এই রকম বিরোধিতা আর অন্য কোনো রাজনৈতিক দলের কাছ থেকে আমি তো দেখিনি। আমি জানি না আগামী সময়ে বিজেপি মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো একজন বিরোধী নেত্রী সমৃদ্ধ দলকে ফেস করবে, তারা সেইটা কিভাবে করবে, কারণ বামেদের অভিজ্ঞতা খুব খারাপ। এবার বিজেপির অভিজ্ঞতা কেমন হয় দেখা যাক আগামী 5টা বছর কি হয়, কি হতে চলেছে। এই আমার মতগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম, একদম মানে এটা শেয়ারই করলাম, কারণ এটার মধ্যে কোনো যুক্তি বিজ্ঞান ইত্যাদি খুঁজতে যেতেই পারেন, সেটা আপনার মত বা আপনার বিচার। কিন্তু আমি জানতে চাইছি যে আপনাদের কি মনে হয়, আর কি কি কারণ থাকতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়ের হারের পেছনে, বিজেপির ক্ষমতায় আসার পেছনে। এবং এই কমেন্টও যদি কেউ করতে চান করতে পারেন ডেফিনেটলি। মমতা বন্দ্যোপাধ্যায়ের 15 বছর, জ্যোতি বসু বুদ্ধদেব ভট্টাচার্যের 34 বছর। এতগুলো বছর থেকে কোন কোন বিষয়গুলো শিক্ষা বিজেপির নেওয়া উচিত, এবং বিজেপি 5 বছর ক্ষমতায় থেকে যে সংকল্পপত্র প্রকাশ করেছে সেখানে যা যা বলা হয়েছে সেগুলো কত দ্রুত ইমপ্লিমেন্ট করা উচিত। কোন কোন ভুল বিজেপিকেও দড়ি ধরে মারো টান, রাজা হবে খান খান, এই পরিস্থিতির মধ্যে আবারও ফেলতে পারে, সেটাও যদি আপনারা কমেন্ট করে জানাতে চান ডেফিনেটলি জানাতে পারেন। আজকের ভিডিওটা অনেক বড় হয়ে গেল, যাই হোক এতক্ষণ যারা শুনলেন মন দিয়ে তাদের প্রত্যেককে ধন্যবাদ, এবং আমি অপেক্ষা করব আপনাদের কমেন্টের জন্য। ভালো থাকবেন সবাই।